আজকে পড়বো সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সিটি, কালকে আজকে সিটি। তো এখানে টপিক গুলো দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, এখানে সুন্দরভাবে থিওরি দেওয়া আছে, ডেফিনিশন দেওয়া আছে। এরপরে এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন সাইট থেকে। তো এখন আমরা পড়বো হোয়াইট বক্স টেস্টিং, ঠিক আছে? হোয়াইট বক্স টেস্টিং। ও এই তো হোয়াইট বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিংটা আসলে কি সেটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, এটা কি? এটা হচ্ছে পার্ট টেস্টিং। ঠিক আছে, পার্ট টেস্টিং এর একটা টপিক, যেটা হচ্ছে প্রোগ্রামার যাদের নলেজ আছে তাদেরকে হোয়াইট বক্স টেস্টিং বলে। মানে প্রোগ্রামাররা কারা? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডাররা কারা? মানে নিজেদের মধ্যে প্রজেক্টের নিজেদের মধ্যে ইনবিল্ট আছে, ঠিক আছে, নিজেদের মধ্যে কাজ করতেছে। যেমন ডেভেলপাররা হতে পারে, তারপর প্রোগ্রামার হবে, ম্যানেজার, ওখানে যারা নিজেদের টিমের মধ্যে কাজ করতেছে সেগুলোকে বলা হয় স্টেক হোল্ডার। ঠিক আছে। কন্ট্রোল ফ্লো গ্রাফটা কাকে বলে? স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত কোন নোডের পর কোন নোডে যাবে যে গ্রাফ দেখানো হয় তাকে বলা হয় কন্ট্রোল ফ্লো গ্রাফ। দেখো আমি তোমাকে দেখাই, এই যে এখানে একটা নোড ভার্টেক্স থেকে নোডে যাচ্ছে, মানে একটার পর একটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। তা এই যে এই জিনিসটাকে আমার বোঝাচ্ছে হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ, যেটা আমরা এই যে এই কোডের বেসিসে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ দেখাবো। দেখো, তো এখানে আমরা গেলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে কোয়েশ্চেন, কত নম্বর কোয়েশ্চেন সলভ করব? 4 নম্বর কোয়েশ্চেন ইনশাল্লাহ। 4 নম্বর কোয়েশ্চেনটা সলভ করবো। আচ্ছা, তো এখানে আমার কি বলছে? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বড় করে দিই। আচ্ছা, কোয়েশ্চেনে এখানে আমার এখানে এরকম কোড দেওয়া থাকবে। তো এখানে আমার 26টা লাইনের কোড আছে। তো ড্র দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ ফর দ্য ডায়াগ্রাম ফর দ্য প্রোগ্রাম, ঠিক আছে। তো কন্ট্রোল ফ্লো গ্রাফটা বলছি একটার পর একটা, আহ, যে লাইন একটার পর একটা কোন নোডের পর কোন নোডে যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ। ঠিক আছে। তো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনটার পর কোনটা যাচ্ছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা তোমরা কোডের বেসিসে কিভাবে আঁকবা সেটা আমরা একটু আলোচনা করি। তো এখানে নর্মালি কি হয়, খালি মনে রাখবা যে এটা প্রোগ্রাম এক্সিকিউট করে, ঠিক আছে, এই যে প্রোগ্রাম এক্সিকিউট করে, এই যে লেখাই আছে, এই দেখো প্রোগ্রাম এক্সিকিউট করে, মানে একটার পর একটা একটার পর একটা প্রোগ্রাম এক্সিকিউট করবে। যেমন মেইন ফাংশন, আমরা জানি কি কোডে প্রথম দিক দিয়ে সবগুলো এক্সিকিউট হচ্ছে, নর্মালি মেইন ফাংশন এক্সিকিউট হবে, তারপরে সেমিকোলন, মানে যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ক্যারেক্টার, এগুলো এগুলো সবই এক্সিকিউট হবে। ইফের যে একটু সমস্যা হবে, কারণ ইফ হচ্ছে 6 নম্বর লাইনে, এটা হচ্ছে পুরোটা ইফ, তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তো সেকেন্ড ব্র্যাকেটটা এটা রাখলাম, রাখার পর ইফ এর কন্ডিশন কি হয়, হয় ইয়েস হলে এটা ঢুকবে, না নো হলে আরেকটা জায়গায় ঢুকবে। এলস মানে হচ্ছে নো বুঝায়, ঠিক আছে। ইফ হচ্ছে, ইফ এর কাহিনী হচ্ছে আমার 7, মানে 7 থেকে শুরু, না না 8 থেকে তোমার হচ্ছে এই পর্যন্ত 23 পর্যন্ত হচ্ছে ইফ এর কাহিনী, ঠিক আছে। আর এলস হচ্ছে এখান থেকে 24 লাইন থেকে শুরু, 24 নম্বর লাইন থেকে শুরু। তো 24-এর পর থেকে এটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে। এলস এর পর কি হয়, প্রিন্ট হয়, না হয় প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমরা আলাদা করলাম, ইয়েস নো আলাদা করে। দেন আমার এখান থেকে কি, এই যে এখানে সুইচ আসতেছে, সুইচের কিন্তু আবার কেস আছে। কেস কয়টা আছে দেখো, একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা, তারপর ছয়টা। দেখো আমরা 6টা কেস দিচ্ছি, এই যে দেখো জুম করে দেখাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এন্ড দেখো আমার কেস কোন কোন জায়গায় আছে, 10-এ আছে, 10 নম্বর লাইনে যে 10 কেস, তারপর 12 নম্বর লাইনে 12 নম্বর কেস, তারপর হচ্ছে 14 নম্বর লাইন 14 নম্বরের কেস, তারপর হচ্ছে 16 নম্বর লাইন 16 নম্বরের কেস, তারপর হচ্ছে কি 18 নম্বর লাইন 18 নম্বরের কেস, ঠিক আছে। এরপরে 20 নম্বর লাইন 20 নম্বরের কেস, ঠিক আছে। এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, 10-এর সাথে 11 যাচ্ছে, মানে কেস এটা হলে, এই সিম্বলটা হলে তোমার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হবে, ঠিক আছে। তারপরে এটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গিয়ে তখন ডাইরেক্ট কোডে চলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে একসাথে, ঠিক আছে, ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তো
তো এখানে 10 11 মানে 10-এর পরে 11 আসতেছে, ঠিক আছে। এবার 12-র সাথে 13 আসতেছে, এইভাবে করে একই ভাবে সবগুলা মানে অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে দিছি। দেওয়ার পর সবগুলা কেস যখন এই যে 20 ডিফল্ট পর্যন্ত যখন হয়ে যাবে, তখন এই যে 22 আর 23 সুইচ কেস এনটা হয়েছে এখানে। আর ইফ ইফ কন্ডিশন এল, মানে ইফ কন্ডিশন আমার শুরু হয়েছে এই জায়গা থেকে, ঠিক আছে, 8 নাম্বার লাইন থেকে ইফ কন্ডিশন শুরু হয়েছে। তার মানে কি, তার মানে 22 আর 23 একসাথে লিখতে পারি, তো 22 23 একসাথে থাকলো। থাকার পরে এটাকে আমরা এ ধরে নিচ্ছি, ঠিক আছে। এ ধরে নিচ্ছি কেন সেটা আমি পরে বলতেছি। এরপরে এরপর হচ্ছে ইফ, মানে এলস কন্ডিশনে কি হচ্ছে, প্রিন্ট হয়ে তারপর নর্মালি এই যে 24 25 দেখো এখানে ইয়া দিয়ে দিছি। এলস এর মধ্যে এর পর্যন্ত শেষ, তারপর এটা হচ্ছে প্রোগ্রাম এন্ড, এটা হচ্ছে সবগুলো প্রোগ্রাম, মানে মেইন ফাংশন যেটা আছে না, মেইন ফাংশনে এন্ড, এর হচ্ছে ইয়াটা, এই সিম্বলটা। তো এখানে আমার 26, তার মানে কি, আমি হচ্ছে 22 23-এ যে ইফের হচ্ছে এখানে যতগুলো ইফের কাজগুলো হলো, সেগুলো আমি এন্ড করে দিব না, শেষ করে দিব না কোডগুলা। তো এটা কোড, এই কোড শেষ হয়ে গেল, এই দেখো এখানে। এটা জিরো বুঝাচ্ছে, এটা নো। আর লাইন গুলোকে বলবো হচ্ছে এজ, এগুলো এজ বুঝাইছে, ঠিক আছে। এখন মানে কোন জায়গা থেকে কোন, মানে কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা কিন্তু অ্যারো করে দেখাতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর ক্যালকুলেট সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম, এটা জানতে গেলে আমার সূত্র জানতে হবে, যেটা হচ্ছে নাম্বার অফ এজ। আমি এজ বলছি, লাইন গুলোকে বলবো এজ, এখানে লেখা আছে লাইন গুলোকে বলবো এজ, আর গোল গুলোকে বলবো হচ্ছে নো, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে এজ, দাঁড়াও, এখানে সুন্দরভাবে দেওয়া আছে নাম্বার অফ এজ মাইনাস নোট প্লাস 2। এখানে এজ কয়টা আছে দেখো তো। এজ আমার এখানে 1 2 3 4 5 6 7 8, 8 8 9 10 11 12 13। তো এগুলো সবই ঠিক আছে, 20 21 ঠিক থাকবে। এরপরে 22 23-এর জায়গায় এখানে 1 হবে, তার মানে 22 হবে। তারপর এখানে 23 24 25, তার মানে কি আমার নোট আছে 25টা। আর এজ আছে আমার কয়টা, সাত, 7 8। এই যে এখানে 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা তার গুনবো, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30। এই যে 30টা, এই যে 30টা মাইনাস 25 প্লাস 2, এই হচ্ছে 7, ঠিক আছে। এটা হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম ইজ, এই যে 7। এরপরে লিস্ট অল ইন্ডিপেন্ডেন্ট পাথস, এই ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করতে গেলে তোমার কি করতে হবে, এই যে তোমার হচ্ছে এখানে আমরা আমরা হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফটা আঁকছি না। এখন দেখবো, এই যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যারোর উপর ডিপেন্ড করে কাজ করব, ফাইন্ড করতে হবে, মানে পাথ গুলা হচ্ছে এখানে খুঁজতে হবে, ঠিক আছে। পাথ গুলো কি কি, এই যে যেরকম আমরা এখানে সিরিয়াল, আমরা এখানে অ্যারো চিন্তা করবো, মানে অ্যারোর দিকে খেয়াল রাখবো, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সিরিয়াল গেছে। তারপর 8 থেকে 9, 9 থেকে ভাগ হয়েছে, তারপর 9 থেকে ভাগ হলে 10 11, এখানে আমি এ দিয়ে দিব, এ 26। আবার 9 12 13, তারপর এ 26, এইভাবে করে করে প্রত্যেকটা হচ্ছে ভাগ গুলাকে আমরা একবার করে পার করব। এটা হচ্ছে একটা পাথ, এটা একটা পাথ, মানে পাথ 1 পাথ 2 পাথ 3 পাথ 4 পাথ 5 পাথ 6, এরপরে পাথ 7। এখানে গেলে পাথ 7 শেষ। দেখো আমাদের পাথ 7 হয়েছে কিনা দেখো, এই যে এখানে সবগুলো সিরিয়াল বাই ওভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি বের করা শেষ। এরপরে ডিজাইন টেস্ট কেসেস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট পাথস। তো এখানে টেস্ট কেসটা কি আসলে, টেস্ট কেসটা হচ্ছে আমরা কোন একটা কোডে ইনপুট দিয়ে আউটপুট আউটপুট পাবো, তাই না। আউটপুট পেয়ে এখন এটার ফলাফলটা কি হতে পারে, ফলাফলটা হয়তো বা ভ্যালিড হতে পারে, না হলে ইনভ্যালিড হতে পারে, ঠিক আছে। তো তো সেটা সেটা কাজ করার জন্য আমরা এখানে মেইনলি টেস্ট কেসটা ইউজ করি। তো টেস্ট কেস জানার জন্য আমাদের অবশ্যই কোড কোডটা দেখতে হবে। এই যে আমরা এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে সবগুলোকে আমরা টেস্ট কেস ধরে নিচ্ছি, দেখো এখানে আমাদের যতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ ছিল, দেখো দেখতে পাচ্ছ কিনা, এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ ছিল সবগুলোকে আমি টেস্ট কেস ধরে নিচ্ছি, দেখো এখানে সবগুলো টেস্ট কেস ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সবগুলো টেস্ট কেস নিয়েছি।
তো নেওয়ার পর এখানে কোড লাগবে, বললাম তো টেস্ট কেসে কোড লাগবে। ইনপুট দেওয়ার কারণে যদি আউটপুট আসে তাহলে সেটা ভ্যালিড হবে। মানে তুমি যখন ইনপুট দিবা তারপর যদি আউটপুট আসবে তখন সেটা ভ্যালিড হবে, আদারওয়াইজ ইনভ্যালিড হবে। কারণ হচ্ছে যদি ইনপুট দেওয়ার না কারণে যদি আউটপুট না আসে, বা তুমি যদি ইচ্ছা মতো একটা ইনপুট দাও তো আউটপুটটা যদি না আসে, ঠিকভাবে না আসে, তখন সেটা ইনভ্যালিড ক্লাস হবে। আর পাথ গুলোকে টেস্ট কেসে ধরছি, এই যে পাথ গুলোর টেস্ট কেসে ধরছি। ঠিক আছে, এখন আমরা কোডে যাব। তো কোডে যে এখন আমাকে এখানে এই যে এইগুলা এগুলা বসানোর জন্য আমার কোড লাগবে। তো মনে করো এখানে আমার আচ্ছা, এখানে আমি এরকম দাগ দিছি কেন সেটা আমরা একটু দেখাই। দেখো, এখানে 8, 8 থেকে তোমার 9, 10, 10 থেকে 11, এগুলা সব হচ্ছে তোমার সুইচ কেসের কাহিনী। সুইচ কেস, সুইচ সুইচ কেস, কেসের কাহিনী এখানে। ঠিক আছে, সুইচ কেস। তো এখানে আমার আলাদা আলাদা সবগুলো হচ্ছে, দেখো এই যে 10, 11 লাইনে দেখো, এখানে কিন্তু এই যে প্রিন্টের কাহিনী আসতেছে, দেখো এখানে আমি লিখছি টেস্ট কেসে ইনপুট হবে। ঠিক আছে, এগুলো ইনপুট হবে। এই যে ইনপুট হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে, এগুলা হচ্ছে ইনপুট। এই যে এগুলো হচ্ছে ইনপুট। ঠিক আছে, এই যে অ্যাপোস্ট্রোপিয়াস, এই যে এগুলা, তারপর পার্সেন্টেজ, এগুলো কিন্তু টেস্ট কেসে ইনপুট। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আউটপুট। এগুলো হচ্ছে আউটপুট। ঠিক আছে, এটা 10, 11-তে যে এখানে ইনপুট আউটপুট আছে, 12, 13 থেকে শুরু করে তোমার হচ্ছে 21, 20 পর্যন্ত হচ্ছে মানে 20, 21 পর্যন্ত তোমার ইয়া আছে, টেস্ট কেস ইনপুট আউটপুট আছে। তো এখানে আমরা জাস্ট খালি কোডে এখানে হচ্ছে আমরা ইনপুট ইনপুট গুলো দিছি, আউটপুট গুলো দিচ্ছি। এখন এটা ভ্যালিড, কারণ এটা দিলে আমার এখানে ইনপুট দেওয়া আছে, আউটপুট পাই। ইনপুটে দেওয়ার কারণে আউটপুট পাচ্ছি, সেই কারণে আমার এটা ভ্যালিড ক্লাস। কিন্তু একটা জায়গায় ভ্যালিড হবে না, সেটা হচ্ছে ডিফল্ট ক্লাসে। তো ডিফল্ট ক্লাসে এখানে আমার কোনো ডিফল্ট মানে হচ্ছে এগুলো যখন একটারও কাজ হচ্ছে না, মানে আগের কেসগুলো এগুলো হচ্ছে এক্সিকিউট করবে, তারপর লাস্টের দিকে হবে ডিফল্টের কাজ। তো ডিফল্ট দেখবে যে এখানে পার্সেন্টে স্টার, তারপর হ্যাশ, তারপর অ্যাট পার্সেন্ট মানে অ্যাট দ্য রেট, তারপর অ্যাপোস্ট্রোপিয়াস, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এগুলো যদি না থাকে, মানে এগুলা যদি এগুলা ছাড়া যেগুলো হবে সেগুলো হবে ডিফল্ট। ঠিক আছে, তো ডিফল্ট আমি যে কোনো একটা দিলাম এক। তো ইউ হ্যাভ নট এন্টার্ড এর ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার তুমি দাওনি, ক্যারেক্টার ছাড়া যেটা দিছো তাহলে এটা ইনভ্যালিড ক্লাস। ঠিক আছে, এখানে একটু উল্টাপাল্টা হয়েছে, সেটা হচ্ছে আমি বলি আহ, এখানে টেস্ট কেস 5টা যেটা, সেটা আমি এখানে 5, 6-এ 5, 6-এ বসাইছি। এখানে একটু মানে এখানে এখানে একটু উল্টাপাল্টা হয়েছে। এখানে 5, 4 মানে সিরিয়াল হয়নি, মেইন কথা হচ্ছে সিরিয়াল হয়নি। এটা সিরিয়াল দেখে দেখে তুমি বসায়। ঠিক আছে, তো মনে করো এটা ইনভ্যালিড কেন হলো এটা আমি দেখাই। টেস্ট কেস 5, টেস্ট কেস 5 হচ্ছে 5, 6। 5, 6 কোথায় পর্যন্ত গেছে? 20, 21, তাই না? এই যে 20, 21, 9, 20, 21, তাহলে 20, 21 হচ্ছে এই যে এটা, এই যে ডিফল্টে যেটা কাহিনী বললাম। ঠিক আছে, তো ডিফল্ট আর হচ্ছে এলসে, এগুলা সবগুলোই ইনভ্যালিড হবে, কারণ ওইখানে ডিফল্টে হচ্ছে ক্যারেক্টার বাদে যেগুলো হবে সেগুলো হবে। ঠিক আছে, কিন্তু আমার কোডে এক্স্যাক্টলি কি কি লাগবে, কেসেট গুলো এই যে এগুলা ক্যারেক্টার লাগবে। আমার এগুলা দরকার নাই, এ দরকার নেই, আবার A1 দরকার নেই। ঠিক আছে, ক্যারেক্টার বাদে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে স্পেশাল ক্যারেক্টার গুলো লাগবে। আর এটা নর্মাল ক্যারেক্টার দিচ্ছে, এই কারণে ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে এটাও একই জিনিস, এটাও একই জিনিস। কোড বলে দেওয়া নাই, লাইন লাইন গুলো দেওয়া লাগবে। এখানে প্রত্যেকটা লাইন 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে দিয়ে দিবে। এই যে আমি এখানে সুন্দরভাবে করে দিছি, এরা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের গেল হচ্ছে হোয়াইট বক্স গেল, এবার আমরা ব্ল্যাক বক্সে যাব। ঠিক আছে, ব্ল্যাক বক্সে যেতে গেলে আমরা কোয়েশ্চেন 4 সলভ করব। তো ব্ল্যাক বক্স হচ্ছে ওই ওই সব ইয়াদের লোকদের বোঝায় যেগুলো হচ্ছে প্রজেক্ট খালি দেখবে, ওরা খালি দেখা কাজ। ঠিক আছে, ওরা কোনো পার্টিসিপেট করবে না, বা ওরা কোনো অংশগ্রহণ করবে না, কোনো প্রজেক্টে অংশগ্রহণ করবে না, সোজা বাংলা কথা। মানে যেগুলো স্টেক হোল্ডার না, সেগুলো হচ্ছে তোমার ব্ল্যাক বক্স টেস্টিং। তো তো ব্ল্যাক বক্স টেস্টিং এর সাথেই মানে হোয়াইট বক্স টেস্টিং এর সংঘর্ষ লাগে, কারণ এরা বেশি খুঁত ধরে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো ব্ল্যাক বক্সে ভ্যালিড ইনভ্যালিড ক্লাস আইডেন্টিফাই করা লাগে এবং লাস্টে টেস্ট কেস দেওয়া লাগে, এটা হচ্ছে নিয়ম।
ব্ল্যাক বক্স টেস্টিং কি করা লাগে? ভ্যালিড লাগে, ইনভ্যালিড ক্লাস লাগে, এরপরে আইডেন্টিফাই করে তারপর হচ্ছে লাস্ট টেস্ট কেস দেওয়া লাগে। এখানে কোয়েশ্চেনে বলা আছে কোয়েশ্চেন যতগুলো ভ্যালু দেওয়া থাকবে সেগুলো ভ্যালিড হবে, অর্থাৎ সেটা ভ্যালিড ক্লাস হবে, ঠিক আছে। আর কোয়েশ্চেনের বাইরে যে ভ্যালু দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না হবে স্যার, এখানে দেওয়া থাকবে না, বাইরে বাইরে থাকবে যেটা, ঠিক আছে। তো এটা এটা বাদ, বাইরে থাকবে সেগুলো হচ্ছে ইনভ্যালিড হবে, অর্থাৎ সেটা ইনভ্যালিড ক্লাস হবে। আচ্ছা, তো এখানে সবগুলো ভ্যালিড ক্লাস দেখাইছে, আমরা কোয়েশ্চেন 4টা নিয়ে ডিসকাস করব। And identify the equivalence class for the following conditions and write down test cases from them. আচ্ছা, তো এখানে আমরা, আচ্ছা ইকুইভ্যালেন্ট ক্লাস তো প্রথম থেকেই বলছি, ওটা একবার রিফাইন করলেই হয়ে যাবে। রেঞ্জ হচ্ছে 100 থেকে 500-র মধ্যে। তার মানে কি, আমার ভ্যালিড হতে গেলে কোয়েশ্চেনের ভ্যালু রাখাই লাগবে, আর বাইরে হলে, আর এটা কোয়েশ্চেনের ভ্যালুর বাইরে চলে গেলে ইনভ্যালিড হবে, মানে এখান থেকে আমার এটা রাখতেই হবে, ঠিক আছে। না রাখতে পারলে এটা হয়ে যাবে ইনভ্যালিড। ভ্যালিড হতে গেলে আমার 100 থেকে 500-র মধ্যেই থাকতে হবে, এর বাইরে যেন না হয়, এর কম যেন না হয়। এটা কেয়ারফুল থাকতে হবে যে ভ্যালিড ক্লাস এখানে ইকুয়াল আমি ইউজ করছি, কারণ হচ্ছে 100 থেকে 500-র মতো থাকতেই হবে। তার মানে কি, আমার ভ্যালুটা 100 থেকে বেশি বা 100 থেকে সমান, 100 সমান বা 100 থেকে বেশি, আর 500 সমান বা 500 থেকে কম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভ্যালিড ক্লাসে আইডেন্টিফাই করা হয়ে গেল। ইনভ্যালিড ক্লাস, এখানে আমার দুটো ক্লাস হবে, কারণ এখানে আমার দুইটা রেঞ্জ দেওয়া আছে, দুটো সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, দুটো সংখ্যা দেওয়া আছে। যদি এখানে আমার তিনটা দেওয়া থাকতো, তিনটা সংখ্যা হতো, ঠিক আছে। টু টু কথাটা খেয়াল রাখবা, ঠিক আছে, টু আছে কিনা। তো ইনভ্যালিড ক্লাস মানে আমার এখানে উল্টা হবে, কারণ ভ্যালিড ক্লাস আমার 100 সমান বা 100 থেকে বড়, তার মানে 100 থেকে আমার ছোট নিতে হবে। ছোট নিলে আমার ইনভ্যালিড ক্লাস। 100 কিন্তু নেওয়া যাবে না, 100 কিন্তু ভ্যালিড ক্লাসের মধ্যে পড়তেছে। 100 কিন্তু নেওয়া যাবে, 100 থেকে কম নেওয়া লাগবে। মানে যদি আমার 0.9ও হয়, 90.9ও হয়, তখন সেটা কিন্তু ইনভ্যালিড ক্লাস হবে, ঠিক আছে। তো এখানে টেস্ট কেস 2, এটাও সেম, 500 সমান বা 500 থেকে ছোট হওয়া লাগবে, কিন্তু আমি 500 বড় নিলে এটা ইনভ্যালিড ক্লাস হয়ে যাবে। And now the last case is টেস্ট কেস। টেস্ট কেস বসাতে হবে, তো টেস্ট কেসের আমার 4টা কলাম। তো এখানে টেস্ট নং থাকবে, এই যে আমরা টেস্ট কেসের নাম, এরপর ইনপুট দিব, ইনপুট দিয়ে এখানে আমার আউটপুট আমি মানে এমন ইনপুট দিব, যদি আমার এই কোডের সাথে মিলে যায়, মানে রেঞ্জের সাথে থেকে যায়, তাহলে সেটা হবে ভ্যালিড। আর যদি না থাকতে পারে, সেটা হয়ে যাবে রিজেক্ট বা ইনভ্যালিড, ঠিক আছে। তো তো এখানে টেস্ট কেস 1, তো টেস্ট কেস 1-এ এখানে আমার কত দেওয়া আছে, এখানে যদি আমি 200 দিয়ে দিই, তাহলে আমার ভ্যালিড আসছে, যে কোনো নাম, যে কোনো ভ্যালু দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু রেঞ্জের মধ্যে থাকলেই হয়েছে। আর এটা রেঞ্জের মধ্যে থাকলেই হয়েছে। 100 থেকে নিচে দিব, তাহলে 90, 90 দিলে এটা রিজেক্ট হয়ে যাবে, কারণ এটা ইনভ্যালিড ক্লাসের মধ্যে পড়তেছে, ঠিক আছে। তারপর 500 থেকে বেশি না, 510 দিলাম, এটা রিজেক্ট হয়ে গেল, ইনভ্যালিড ক্লাস। এখন নেক্সট কোয়েশ্চেন ইজ স্পেসিফিক ভ্যালু 250। এটা, এটার জন্য কি করতে হবে, প্রথমে আমার একটু কথায় লিখতে হবে। আগে দেওয়া ছিল আমার এই যে রেঞ্জ দেওয়া ছিল, এখান থেকে ইজিলি বের হতো, কিন্তু এখানে আমার একটু কথার মাধ্যমে এমন ভাবে কন্ডিশনটা সাজাতে হবে, যেটার কারণে 250 ভ্যালুটা কেন থাকে, ঠিক আছে। এখানে লিখছেন লেট দ্য অ্যাসিউম দ্য ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল 25। আগে এই লেখাটা লিখে নেবেন। এখানে লিখছি, এখানে এমন একটা রেঞ্জ ধরবেন যেখানে ওই স্পেসিফিক ভ্যালু প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো আমার হচ্ছে, এখানে বলছি ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল, মানে বড় এবং সমান, 250-এর বড় অথবা সমান, এবং লেস দেন ইকুয়াল 300, 300 ছোট এবং সমান, ঠিক আছে। তো এটা আমি ওভাবে দিছি। ইকুয়াল অবশ্যই দিবেন, কারণ ইকুয়াল না দিলে কিন্তু ইনভ্যালিড ক্লাসে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, অনেক ঝামেলা হয়ে যাবে। সো ইকুয়াল দিলে একটু ইজি হয়। আচ্ছা, এখানে আমি এভাবে লিখলাম ভ্যালিড ক্লাস। আর এখানে আবার রেঞ্জ দুইটা দেওয়া আছে, সেজন্য আমার ইনভ্যালিড ক্লাসে দুইটা আসছে, ক্লাস 1 আর ক্লাস 2। তো এখানে এই যে ভ্যালু, এই যে এত, টেস্ট কেস 2, মানে আমার 250-এর বড় হতে হবে এবং সমান, তাহলে এটা হবে ভ্যালিড। আমি যদি কমাই দেই, তাহলে ওটা হয়ে যাবে ইনভ্যালিড। তারপর 300 সমান বা 300 থেকে কম হলে এটা ভ্যালিড। 300-র উপর দিয়ে যদি করে দিই ভ্যালু, তাহলে আমার হয়ে যাবে ইনভ্যালিড। তো
লাস্টের দিকে আমি ওই যেভাবে টেস্ট কেস বসাই দিলাম, শেষ। ওভাবে করে ইনপুট দিয়ে দিয়ে বসাই দিলাম শুরুর দিকে যেভাবে বলছি। আর লাস্টে লাস্টে একটা জিনিস, সেটা হচ্ছে সেট অফ ভ্যালুস। সেট অফ ভ্যালুস এখানে সেট করতে গেলে সিম্পলি কি করব, ভ্যালি ক্লাস, এখানে কোনো কাহিনী করা লাগে না। এখানে ডাইরেক্ট সিম্পলি ভ্যালি ক্লাস লিখবো, ভ্যালি ক্লাস লিখে ভ্যালু বিলংস টু দিয়ে এটা দিব। আর এটা যদি না হয়, মানে এই সেটের যদি কোনো ভ্যালু না থাকে তখন সেটা হবে ইনভ্যালিড, তাহলে আমি নট বিলংস টু দিয়ে দিব। তারপর আমি টেস্ট কেস বসাই ইচ্ছা মতো। ওই মানে এখানে ভ্যালু গুলো যে ভ্যালি ক্লাস যেগুলো, এখানে ভ্যালু যেখানে ইনপুট গুলো দেওয়া আছে, সেটের ভেতরে যে ইনপুট গুলো দেওয়া আছে সেইগুলো খালি জাস্ট বসাবো, যে কোনো একটা বসাবো, তাহলে ভ্যালিড হয়ে যাবে। আর এটার মধ্যে বাইরে একটা ভ্যালু বসাই দিলে ইনভ্যালিড হয়ে যাবে, শেষ। এই হচ্ছে সিম্পল কাহিনী। আর সেট অফ ডেজ, এটাও সেম কাহিনী। এটা হয়ে যায় ভ্যালিড আর ইনভ্যালিড। এখন আমি মানডে, টুইসডে, ওয়েডনেসডে, যদি সানডে দিয়ে দিই, স্যাটারডে দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে ইনভ্যালিড বা রিজেক্ট। ঠিক আছে। সেট অফ নাম্বার, এটাও সেম কাহিনী। এই যে এটা হচ্ছে আমার হোয়াইট বক্স টেক্সটিং শেষ। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্টে যাব। তো রিস্ক ম্যানেজমেন্ট, এই যে, আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট পড়তে গেলে আমার একটু থিওরি থিওরি জেনে নেই। তো থিওরিটা হচ্ছে, আচ্ছা, এখানে একটু থিওরি জেনে নেওয়াটা ভালো। এই যে এখানে আমার রিস্ক ম্যানেজমেন্ট কি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি থাকবে এই জায়গায়। আর এভরি আনসার্টেন ইভেন্ট, মানে অনিশ্চিত ইভেন্ট, যেটা হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেটার যে ইম্প্যাক্টটা হয়, মানে যেটার যে প্রভাবটা হয়, সেটাকে বলা হয় রিস্ক। মানে অনিশ্চিত মানে পজিটিভ রিস্ক হতে পারে, নেগেটিভ মানে রিস্ক মানে কি এটা, মানে কি বলবো, একটা অসহনীয় বা হচ্ছে কোন একটা ঝামেলা বা কোন একটা মানে কাজের হচ্ছে কি বলবো দুশ্চিন্তা মুক্ত থাকা, এরকম টাইপের বুঝায় রিস্ক। রিস্ক ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই দ্য রিস্ক এন্ড অ্যানালাইসিস। তো আইডেন্টিফাই করতে হবে রিস্ক এবং অ্যানালাইসিস। রিস্ক আবার দুই ধরনের, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রিস্ক আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ রিস্ক। তো প্রোঅ্যাক্টিভ রিস্ক কি, আগে টেস্টিং করে, মানে মানে ঠিক ঘটনা না করে আগে টেস্টিং করে আইডেন্টিফাই করে, আগে টেস্টিং করে, ঠিক আছে, তারপর আইডেন্টিফাই। আর এটা টেস্ট করে ফেলছে, টেস্টের আগে করে এটা, ঠিক আছে, টেস্টের আগে করে, ঠিক আছে, টেস্টের আগে করে। আর এটা হচ্ছে টেস্ট করে ফেলছে, তারপর যে রিস্কটা হয় বা কোনো একটা সিস্টেম যদি করাপ্টেড হয়, তখন সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ রিস্ক। ঠিক আছে। আর রিস্ক রিস্ক মিটিগেশন কাকে বলে সেটা আমি বলি। রিস্ক এক্সপার্টেবল লেভেল পর্যন্ত, মানে এক্সপার্ট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটাকে বলা হয় রিস্ক মিটিগেশন। ঠিক আছে। মানে এটা একটা সহ্য লেভেল পর্যন্ত নিয়ে আসে, ঠিক আছে, মানে একটা রেঞ্জ পর্যন্ত থাকে একটা রিস্ক, সেটাকে বলা হয়, রিস্কটা থাকে একটা রেঞ্জ, তো সেটাকে আমরা বলবো হচ্ছে রিস্ক মিটিগেশন। ঠিক আছে। তো এখানে আমার কোয়েশ্চেন দেওয়া আছে, ডাটা ব্রিচ, ডাটা ব্রিচ রিস্ক হচ্ছে ডাটা ভাইরাল হওয়া। ওখানে কোয়েশ্চেনে একটা কিওয়ার্ড আছে, তো কিওয়ার্ডের মানে হচ্ছে ভাইরাল, ভাইরাল হয়, ঠিক আছে। ভাইরাল বানানটা ভুল লিখছি, VIRAL, ভাইরাল, এই ভাব যাবে, ঠিক আছে। ভুল দৃষ্টি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আমার যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছে। ও, এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাস্টের দিকে একটা লাইন লিখতে হয়। এটা জাস্ট খালি এমনি বলতেছি, আবার রিপিট করব। অ্যাজ দ্য নেট বেনিফিট এই পর্যন্ত ঠিক থাকবে। এখানে যদি নেট প্রফিটটা যদি পজিটিভ ভ্যালু আসে, তাহলে পজিটিভ ভ্যালু লিখবো, নেগেটিভ ভ্যালু আসলে নেগেটিভ ভ্যালু লিখবো। আর কোনো কিছু না থাকলে নাথিং গনা বি হ্যাপেন্ড, নাথিং you gonna be happen। এই লেখাটা লিখে দিব, নাথিং গনা বি হ্যাপেন। ঠিক আছে। তো এখানে আমি স্ট্র্যাটেজি দিয়ে দিব, এই যে এখানে দিয়ে শেষ। এখন আমার ম্যাথের দিকে যাই। আচ্ছা, ঠিক আছে।
তো ম্যাথে আমার হচ্ছে 3 নাম্বার ম্যাথটা করি। আচ্ছা, 3 নাম্বার এখানে কোয়েশ্চেনে কি বলছে দেখি। As an IoT-based healthcare project, the sensor malformation risk is identified with probability দিছে, cause দিছে। A mitigation strategy that involve করে কি using backup sensors, মানে এখানে কি backup sensors হচ্ছে reduce মানে কমাচ্ছে the probability 0.4 হচ্ছে probability নর্মাল থেকে আমার reduce হয়েছে 0.4 এ আসছে with a mitigation cost of আরো $12,000 মিটিগ্রেশন কস্ট। আমি মিটিগ্রেশন কস্ট বলছি কি একটা টেস্টিং এর সর্বোচ্চ কতটুকু মানে একটা রেঞ্জের মধ্যে সর্বোচ্চ কতটুকু সহ্য করতে পারে, সেটাকে বলা হয় মিটিগ্রেশন। ঠিক আছে, তো এখানে আমার বলছে কি ক্যালকুলেট করতে বলছে রিস্ক এক্সপ্লোর। ঠিক আছে, রিস্ক এক্সপ্লোর আরই বিফোর মিটিগ্রেশন, মিটিগ্রেশনের আগে আমার টেস্টিং করতে হবে, তাই না? তো এখানে আমার কি করতে হবে, মিটিগ্রেশন আগে করতে হবে। ঠিক আছে, রিস্ক এক্সপ্লোর এই যে যে এটা তো question। হ্যাঁ, তো তো এখানে আমরা কি করতে হবে, এই যে প্রবাবিলিটি দিছি 0.5, 0.7, কস্ট দিছি $400। তো রিস্ক এক্সপ্লোর এটা হচ্ছে সূত্র, এটা সূত্র মুখস্থ করতে হবে। যেটা হচ্ছে বলছে কি আহ যেটা বলছে যেটা বলছে প্রবাবিলিটি ইনটু কস্ট। রিস্ক এক্সপ্লোরের সূত্র কি, প্রবাবিলিটি থাকবে তার সাথে কস্ট গুণ করলে আমার রিস্ক, রিস্ক মানে হচ্ছে কতটুকু আমার রিস্ক হচ্ছে। ঠিক আছে, তো এত টাকা আমার রিস্ক হচ্ছে, যেটা হচ্ছে মিটিগ্রেশনের আগে আমার এই এত টাকা মানে ইয়া হচ্ছে, ইয়া রিস্ক হচ্ছে এত, $28,000। হ্যাঁ, ডলার। দেন এখানে ডলার সাইন দিয়ে, এই যে এখানে ডলার সাইন দিয়ে, নাহলে কিন্তু আবার ম্যাম নাম্বার কাটবি, লিঙ্ক ভুল করেন। ক্যালকুলেট দ্য নিউ রিস্ক এক্সপ্লোর আফটার মিটিগেশন, আফটার মিটিগেশনের পর। তো মিটিগেশন সময় আমার $12,000 হয়েছে, মানে কমে গেছে, রিডিউস হয়েছে, প্রবাবিলিটি 0.4 আসছে। তো এটাই হচ্ছে আমার নিউ মিটিগেশন কস্ট। এখানে আমার এখন আমার এটার হিসাব করতে হবে, এটার না, মানে এটার হিসাব করতে হবে। তো সেম সূত্র ফর্মুলা, এখানে খালি প্রাইম দিছি, আর এখানে ওইখানে প্রাইম দেয়নি, এখানে প্রাইম দিচ্ছি কারণ এটা আলাদা করার জন্য আমি প্রাইম দিচ্ছি। একই সূত্র, রিস্ক এক্সপ্লোসিওর, এখানে পি মানে প্রবাবিলিটি ইনটু কস্ট। তো এখানে আমরা দিয়ে $16,000 পাইলাম। তারপর সেভিংস, সেভিংস ফ্রম মিটিগ্রেশন, মিটিগ্রেশনে সেভিংস করতে হবে এবং স্ট্র্যাটেজি ইজ কস্ট ইফেক্টিভ কিনা এটা বের করতে হবে। মানে এখানে আমার সেভিংস এর কথাটা আসতেছে। তো এখানে আমার সেভিংস তো আগেই বলছি, আর এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ মানে হচ্ছে এটার কথা আমি বলতেছি। তারপর আরই মানে হচ্ছে রিস্ক এক্সপ্লোসর সেভিংস। তো সেভিংস এর সূত্রটা হচ্ছে আরই বিফোর, মানে মিটিগেশনের আগে যে রিস্কটা আর মিটিগেশনের পরের যে রিস্কটা, এটা বিয়োগ করে দিলেই আমার সেভিংস আসতেছে। এবার হচ্ছে নেট বেনিফিট মানে মোট বেনিফিট কি আসতেছে, বেনিফিটটা কি করব, আর এই যে সেভিংস করছি $12,000 সেটাকে আমি মিটিগেশন দিয়ে বাদ দিব, কারণ এটা আছে একটা মানে একটা প্রজেক্টে কতটুকু সহ্য করতে পারতেছে। তো ওইটার সাথে ওটা বাদ দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে এটা কতটুকু আমার লাভ হয়েছে। ঠিক আছে, লাভ হয়েছে আমি বুঝতে পারবো যে এখানে এখানে কোনো লাভ নাই। সো এখানে আমি লিখছি নাথিং গনা বি হ্যাপেন্ড। ঠিক আছে, তো লাস্টের দিকে এই লাইনটা লিখতে হবে, এই যে এখানে লিখবো অ্যাজ দ্য নেট প্রফিট নাথিং গনা বি হ্যাপেন অ্যাজ, তারপর অ্যাজ দিয়ে লিখে তারপর এই যে দ্য স্ট্র্যাটেজি ইজ কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, এই কথাটা লিখে দিলেই শেষ। এই দ্য কস্ট ইফেক্টিভ গিভেন দ্য 1200 $200 মিটিগেশন এক্সপেন্স, শেষ। সুন্দর করে কোশ্চেনের ওইভাবে করে বসাই দিবেন, শেষ। আর বাকিগুলো সব অ্যাজ ইউজুয়াল তাই। আমার নোট দেখলে বুঝতে পারবেন, এখানে নোট দেওয়া আছে, তো এখানে দেখে কাইন্ডলি পড়ে দিবেন। তো আজকে এ পর্যন্ত ভিডিও। ঠিক আছে, উপকারে লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর একটু ভালোবাসা দিবেন। ঠিক আছে, এগুলা দেখলে না ভিডিও করতে মন চায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালোভাবে পরীক্ষা দিন।